যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ব্যাডেনোচ বলেছেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এখন তিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তিনি আরও বলেন, সরকার যে আর্থিক সমস্যাগুলো তৈরি করেছে তা মোকাবেলায় মনোনিবেশ করা উচিত হলেও টিউলিপ সিদ্দিক সেই কাজের জন্য সমস্যা উঠেছেন। অন্যদিকে বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকাকালে টিউলিপের খালা শেখ হাসিনা স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টিউলিপ ওই সাংবাদিকের শারীরিক অবস্থা নিয়েও মন্তব্য করেন। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। বলেন, পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হয়েছেন। গত 8 জানুয়ারি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের মধ্য পশ্চিম লন্ডনের মেরিলিবন রোডের দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বিগত সময়ের চিকিৎসা সংক্রান্ত সব রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে তাকে ভর্তি করা হয়। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আজকে যে হসপিটালটাকে ভর্তি করা হয়েছে, এটি একটি 94 বছরের পুরনো একটি হসপিটাল, যেখানে সর্বাধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে, এটি আপনারা জানেন। এবং এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে ওপিনিয়ন দিবে যে এটার চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা কখন কিভাবে হবে। কাজে এটা এখনই অগ্রিম বলার কোনো সুযোগ আসে নাই। এখন যে অবস্থায় আছে এই মুহূর্তে এখানেই যে চিকিৎসা চলছে তাতে পরিবারের পক্ষ থেকে ও চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি এটা সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে 10 বছর ধরে কেঁদে বুক ভাসাচ্ছেন গুমের শিকার রিপনের মা। ফেনী শহর যুবদল নেতা রিপনকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজনসহ এলাকাবাসী। ফেনী থেকে ওসমান হারুন মাহমুদের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। আশা নিরাশায় আজও এক মা। জীবিত কিংবা মৃত ছেলে রিপনের কবরের সন্ধান চান হতভাগিনী। ফোনে জন কইছে তোরা গালাগালি করিস, দেখ আমার ডরে এক পাল্লার ভিতরে রিপন আছে। তখন যাই এবারে বলছে যে এটা খোল, নাহলে গুলি করে দিব। 2014 সালের 20 মার্চ রাতে ফেনী শহরে বাসার দরজা ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী কিছু লোক ধরে নিয়ে যায় যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে। পাঁচটা মাইকো আনছে, মাইকো আনি জানে সবাই জানে, ফাটাম ভাই যত দারোয়ান মারওয়ানা ছিল সবারে গুম করে দিয়েছে। ওর রিপনের অবাডতে খোলা দিয়েছে, অবাডরে গুলি করে দেবো, রিপনের মাইয়া ছোট করে গুলি করে দিয়ে মারিয়ে নেবো। ও তাড়াতাড়ি করে তালা খোল তো খুলে দিছে, রিপনের বউ খুলে দিছে, খুলে দেওয়ার রিপনের দড়ি মতো চোখ বাঁধে লেছে। নিখোঁজের পর আরেকটি কন্যা সন্তান জন্ম নিলেও এখনও বাবার মুখ দেখেনি নিষ্পাপ শিশুটি। এখনও বাবার জন্য কাঁদছে সন্তান, সন্তানের জন্য কাঁদছে মা। স্বামী নিখোঁজের 10 বছর পর গত বছর অন্যত্র বিয়ে করেন রিপনের স্ত্রী। যুবদল নেতা রিপন গুমের ঘটনায় পালিত হয় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি। আমরা ইতিমধ্যে মামলাটা পুনঃতদন্তের জন্য মামলার সার্টিফিকেট কপির জন্য আমরা আদালতে দরখাস্ত দিয়েছি। আমরা আশা করছি যে আগামী সপ্তাহে আমরা জেলা জজ আদালতে মামলাটা রিভিশন দায়ের করতে পারব। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর গুম হওয়াদের কেউ কেউ ফিরে আসে আয়নাঘর থেকে, কিন্তু যুবদল নেতা রিপনের মায়ের মতো এখনও পথ চেয়ে আছেন অনেকেই। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।
হঠাৎ করে ৩ বিঘা করিডোর নওগাঁর পত্নীতলা সহ ৫টি স্থানে কাঁটাতারের বেড়া দেবার কার্যক্রম ভারত বন্ধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে। সকালে সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতের সাথে আগের সরকার সীমান্ত বিষয়ে অসম চুক্তি বাতিল করতে চিঠি দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া আজকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের হাইকমিশনারকে ডেকে এ বিষয়ে অবহিত করা হবে বলেও জানান তিনি। এছাড়া ফেব্রুয়ারিতে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি তোলা হবে ও গ্রহণযোগ্য সমাধান মিলবে বলেও আশাবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দুই দেশের ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ভেতরে ৩,২৭১ কিলোমিটার কাঁটা তারের বেড়া দিয়েছে দেশটি, এখনও ৮৮৫ কিলোমিটার বাকি আছে। এক প্রশ্নের জবাবে বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি, বিশৃঙ্খলা দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ভিতরে ৩,২৭১ কিলোমিটার স্থানে তারা কাঁটাতারে বেড়া দেওয়া সম্পন্ন করছে। আর 5টা স্থানে আপনারা দেখছেন যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে, বিএসএফ বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। যুক্তরাজ্যে ফ্ল্যাট কেলেঙ্কারিতে যুক্ত থাকায় দেশটির সিটি মিনিস্টার ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাইতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী শাসনামলে টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেছেন সেগুলোরও তদন্ত হওয়া দরকার। যদি প্রমাণিত হয় এসব সম্পত্তি সম্পূর্ণ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন, তাহলে সেই সম্পত্তি বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। ডক্টর ইউনূস আরও বলেন, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়েছেন টিউলিপ, কিন্তু তার নিজের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্যকর আর কিছু হয় না। তার উচিত জনগণের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করা, কিন্তু তা না করে বরং নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। অন্যদিকে দুর্নীতিতে যুক্ত থাকায় টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনচ। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩ বাতিল করতে সরকারকে চিঠি দেবে ইসি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল জাফর মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনারদের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এনআইডি দায়িত্ব থাকা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও আলোচনা হয়েছে বৈঠকে। জাতীয় নিবন্ধন আইন ২০১০-কে রহিত করে ২০২৩ এনাক্ট করা হয়। গত কমিশন থাকতেই সিদ্ধান্ত হয়েছিল যে এই আইনটি বাতিল করত পূর্ববর্তী স্থিতাবস্থায় ফেরত নেওয়ার জন্য একটা প্রস্তাবনা সেই সময় গৃহীত হয়। সেই আলোকে 10ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি ডিও লেটার প্রেরণ করা হয় কমিশন থেকে। এরই ধারাবাহিকতায় আজকে কমিশনে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন অফিসিয়ালি কমিশনের সিদ্ধান্ত আকারে আমরা পত্রালাপ করার সিদ্ধান্ত নিয়েছি। ৫ই অগস্টে রাজধানী চানখারপুলে ৭ জনকে গুলি করে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ২৩শে ফেব্রুয়ারি ওই উক্ত মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য আছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুজনকে হাজির করা হয়। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় গত ১ জানুয়ারি পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। গত ৫ই অগস্ট বেলা ১১টায় চানখারপুলে বোরহানুদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করতে দেখা গেছে, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 7 জনকে হত্যা করেছেন এবং তার যে গেস্টার পোস্টার ছিল তাদের দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে অন্য মামলায় সে আটক ছিল, সেইখানে গত 1 জানুয়ারি তাকে
গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 23শে ফেব্রুয়ারি। এক বছরের মধ্যে প্রকৌশলগত কাজ ও রানওয়ে সুবিস্তৃত করে বগুড়া অভ্যন্তরীণ বিমানবন্দর সচল করা সম্ভব বলে মনে করছেন বিমান বাহিনী এয়ার চিফ মার্শাল মাহমুদ হাসান খান। রোববার সকালে বগুড়া বিমানবন্দরে এয়ারফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। জামাল হোসেনের ক্যামেরায়, রিপোর্টে জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। দুযুগেরও বেশি সময়ের রাজনৈতিক অনাগ্রহের কারণে চালু করা যায়নি সম্ভাবনাময় বগুড়া অভ্যন্তরীণ বিমানবন্দর। পট পরিবর্তনের পর ৮,০০০ ফুট সুবিস্তৃত রানওয়ে এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে খসড়া পরিকল্পনা অনুমোদন হলেই ১ থেকে ১.৫ বছরের মধ্যে চালু হবে বিমানবন্দর। ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব এই রানওয়ের অপারেশনাল যে সারফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম ১,৫০০ থেকে ২,০০০ ফিট। বিমান বাহিনীর প্রধান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বগুড়া জেলা প্রশাসক সহ কর্মকর্তারা রানওয়ে পরিদর্শন করেন। স্থানীয় মানুষ মনে করে বগুড়ার কৃষিপণ্য পরিবহন, পর্যটক আকর্ষণ করতে বিমানবন্দর হতে পারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানে যদি বিমানের যদি চালু হয় তাহলে কিন্তু বিদেশি বায়াররা কিন্তু সহজে আসতে পারবেন এবং তারা কিন্তু এখান থেকে কৃষি পণ্যগুলো নিতে পারবেন। বিমানবন্দরের যদি একটু ডিক্লারেশন হয় যে বিমানবন্দর হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু বগুড়ায় কিন্তু বিনিয়োগ শুরু হয়ে যাবে। উত্তর অঞ্চলে যে কাঁচা পণ্যগুলো আছে, কাঁচা মালগুলো আছে, সেটা দ্রুত ঢাকায় পাঠানো, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানোর জন্য কিন্তু এই মালামালগুলো আনা নেওয়ার ক্ষেত্রে বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নতি করতে চাইলে ১০,০০০ ফুট বিস্তৃত রানওয়ে এবং বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। রাজনৈতিক সদিচ্ছার অভাব, জমি অধিগ্রহণ সহ নানা ধরনের জটিলতার কারণ দেখিয়ে বগুড়ার অভ্যন্তরীণ এই বিমানবন্দরটি চালু করা হয়নি। এবার নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সমীক্ষাও শেষ হয়েছে, যার ফলে এই রানওয়ে এক্সপ্যানশন হবে, সাথে সাথে এলাকার অর্থনীতি এবং পর্যটনের বিকাশ ঘটবে বলে মনে করছে স্থানীয়রা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, বগুড়া। লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞায় সাকিবের বাদ পড়াটা অনুমেয়ই ছিল। বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন লিটন দাস। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়। মমিনুর রিপনের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কেমন হতে পারে তা ক্রীড়া সংশ্লিষ্টদের তথ্যের ভিত্তিতে খবরে তুলে ধরেছিল এনটিভি। মিরপুর স্টেডিয়ামে রোববার আনুষ্ঠানিক দল ঘোষণায় তারই প্রতিফলন দেখা গেল। চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাজে ফর্মে বাদ পড়েছেন লিটন দাস। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ওয়ানডে দল থেকে আরও বাদ পড়েছেন আফিফ, শরীফুল ও হাসান মাহমুদ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়। লিটন দাস যে বয়সে তিনি আছেন, তিনি আরও বেশ কিছু বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা তার আছে। তো তাকে আবার আমাদের একটু শক্তিশালীভাবে ফেরত আনা, শক্তিশালী বলতে আমি বোঝাচ্ছি যে তিনি স্কোয়ার অফ দ্য উইকেট আউট হয়ে যাচ্ছেন। আপনারা নিজেরাও জানেন প্যাটার্ন অফ দ্য উইকেট, তার ওয়াগন হুইল যদি দেখেন, অনেক জায়গা থেকে তার রান আসছে না, সেই জায়গাগুলোর থেকে তার রান আনার সক্ষমতা সেই জায়গাগুলোতে আরেকটু শানিত করা। ১৫ সদস্যের বাংলাদেশ দলে ব্যাটার হিসেবে আরও থাকছেন সৌম্য, তানজিদ, ইমন, মাহমুদুল্লাহ ও জাকের আলী। পেস আক্রমণে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা ও তানজিন সাকিবের সঙ্গে থাকছেন দুই স্পিনার নাসুম ও রিশাদ। আর অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় যে বেস্ট পসিবল মানে প্লেয়ার্সদের নিয়েই যাচ্ছি, যাদের অতীতে এরকম বড় রান করার এক্সপিরিয়েন্স আছে এবং এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কার্যকর হবেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি। আর লম্বা রানের ইনিংস তারা করতে হবে। আমার বিশ্বাস যে হয়তো রাওয়ালপিন্ডিতে আমরা এরকম বড় রানের ইনিংস দেখবো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে। অভিজ্ঞতার বিবেচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে দলে চাইছিল নির্বাচকরা, তবে অবসরের কারণে তামিম আর বোলিং নিষেধাজ্ঞায় ফেরানো হয়নি সাকিবকে। দরকার। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে প্রায় ৮ কোটি শ্রমিকের ৮৫% তাদের কর্মক্ষেত্রে কোনো আইনি সুরক্ষা পান না। এমনকি
কোটি কোটি শ্রমিকের জন্য কোনো সঠিক মজুরি কাঠামোও নেই। সকালে সিপিডি কার্যালয়ে সংস্থাটি আলোচনায় এসব তথ্য জানালেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, বঞ্চিত সব শ্রমিকের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। আলোচনায় সিপিডি জানায়, দেশের শিল্প খাতে ঘোষিত নিম্নতম মজুরি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। মূল্যস্ফীতি বিবেচনায় শ্রমিকের বেসিক বেতনের পাশাপাশি সব ধরনের ভাতা বৃদ্ধিরও প্রস্তাব জানায় সংস্থাটি। এছাড়া শ্রমিকের জীবনমানের উন্নয়ন এবং অধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী রাজনৈতিক সরকারকে দীর্ঘমেয়াদে কাজ করার তাগিদ দেয় সিপিডি। শ্রমিকদের প্রথম প্রত্যাশা হচ্ছে, ভাই আমি যে একজন শ্রমিকের স্বীকৃতিটা আমাকে দেন। কোনো আইনি সুরক্ষা নাই, কোনো মজুরির মানদণ্ড নাই, সে কার কাছে কত টাকা চেতে পারে, তার কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ নাই। শ্রমিকের বেতন বকেয়া থাকবে, শ্রমিক রাস্তায় নামবে, গুলি খাবে বকেয়া বেতনের জন্য, কারখানা বন্ধ হবে, এটা চলতে পারে না। অন্তর্বর্তী সরকার যেন আগামী 1 বছর এটাকে ইয়ার অফ রিফর্ম বা শ্রম সংস্কারের বছর হিসেবে যদি ঘোষণা করেন এবং সেটির আলোকে প্রতিষ্ঠানগুলো যদি তাদের কার্যক্রম যদি সেইভাবে বিন্যস্ত করেন, তাহলে এই অন্তর্বর্তী কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নটি সহজতর হতে পারে। রাজধানীর ধানমন্ডি সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ রুবেল, শফিক ওরফে সোহেল এবং সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে কক্সবাজার এবং কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া 50 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই দিন দুপুর 1টায় সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের শোরুমে চুরির ঘটনা ঘটে। চোরেরা শোরুমের তালা কেটে 159 ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, শোরুমের শাটার কেটে মাত্র 8 মিনিটের মধ্যে স্বর্ণ নিয়ে পালায় চোরচক্র। ওই দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত শাটারের তালা কাটে। তৃতীয় এক ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালংকার বের করে একটি ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসে। এই ঘটনার সাথে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে 8 থেকে 9 জনের সম্পৃক্ততা আছে এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা ম্যাক্সিমাম সবারই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তা আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। অভিযান অব্যাহত রেখে তাদেরকে গ্রেপ্তার করে অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারের ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান থাকবে। নতুন ভাইরাস হিউম্যান মেটাপনিউমো ভাইরাস সংক্রমণ রোধে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কাবস্থা জারি করে স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প। সকাল থেকে 5 সদস্যের মেডিকেল টিম কাজ করছেন ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনে। ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতে 3য় শ্রেণী ও 8ম শ্রেণী 2 জন শিশু শরীরে দেখা দিয়েছে ভাইরাসটি। এ থেকে সুরক্ষায় সকাল থেকে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান, সর্দি কাশি ও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। হঠাৎ করে 3 বিঘা করিডোর নওগাঁর পত্নীতলা সহ 5টি স্থানে কাঁটাতারে বেড়া দেবার কার্যক্রম ভারত বন্ধ করেছে ও এ বিষয়ে বাংলাদেশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে বাংলাদেশে ভারতের সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। 2010 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের সাথে সীমান্ত বিষয়ে যেসব অসম চুক্তি হয়েছে তা বাতিল করতে চিঠি দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি মন্তব্য করে তিনি বলেন, বিশৃঙ্খলা দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। গেল সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের অপর পারে শূন্য রেখা থেকে ভারত অংশের 100 গজের ভেতরে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের তৎপরতা শুরু করে দেশটি। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তি না মেনে করা ভারতের এমন কার্যক্রমে বাধা দেয় বাংলাদেশ।
এরপর বিএসএফ ও বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে হয় পতাকা বৈঠক, আলোচনাও। এসব নিয়েই রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। এখন পর্যন্ত ভারতের সাথে সীমান্ত নিয়ে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে, কিন্তু বিগত সরকারের সময়ে অসম সুবিধা দেয় সংকট বেড়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারের মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে ওরা ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি বলেও দাবি করেন উপদেষ্টা। চরম অবনতিটা আমি বিশ্বাস করবো না, তো চরম অবনতি রইলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না সবাই। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে ভারতের সীমান্তে অপরাধ কমাতে ঢাকার সহযোগিতামূলক আচরণ চায় ভারত। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে বর্ডার ইস্যু নিয়ে তলব করলে পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রণয় বর্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণে দুদেশে বোঝাপড়া এবং সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে যে চ্যালেঞ্জ তা নিয়েও কথা হয়েছে। To ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. দহগ্রামে সীমান্তে যুদ্ধাবস্থা থেকে সরে এসেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বিজিবি ও বিএসএফ এর সদস্যরা। বন্ধ করা হয়েছে কাঁটা তারে বেড়া নির্মাণ। রণপ্রস্তুতির হিসেবে করা বাংকারগুলো উঠিয়ে নিয়েছে দুই পক্ষ। দেশের মূল ভূখণ্ডে 3 বিঘা করিডোরের সাথে সরাসরি যুক্ত লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা দহগ্রাম সীমান্তে উত্তেজনা কমে এসেছে। সম্প্রতি সীমান্তে তৈরি করা বাংকার গতরাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বন্ধ করেছে। আর আজ সকালে উভয় বাহিনী যুদ্ধাবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। গতরাতে পঞ্চগড়ে বাংলাবান্ধায় অনুষ্ঠিত দুই বাহিনীর আইজি পর্যায়ে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আঙ্গরপোতা দহগ্রাম সীমান্তে শূন্য রেখার অভ্যন্তরে গত শুক্রবার প্রায় 4 ফুট উচ্চতার কাঁটা তারে বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এতে বাংলাদেশি সাধারণ নাগরিকরাও বিজিবির প্রতিরোধের সঙ্গে যোগ দেয়। যাতে কমে আসে সেই ক্ষেত্রে উভয় পক্ষ তার এই মুখোমুখি অবস্থান থেকে স্বাভাবিক অবস্থায় তাদের ট্রুপস নিয়ে আসবে। দুই পক্ষই একসাথে তাদের বাংকারও ক্লোজ করবে। ওরা করেছিল মরিচা ছোটখাটো, যেগুলো অলরেডি গতকালকেই ক্লোজ করে ফেলছে। পিরোজপুরে লিফলেট বিতরণকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দুপুরে পিরোজপুর শহরে জুলাই বিপ্লবে ঘোষণাপত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাল্টাপাল্টি লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণ শেষে দুই পক্ষই শহরে টাউন ক্লাব মাঠে জড়ো হয়ে আলোচনা সভা করে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির নেতা কর্মীদের বয়কট করেন।
রাজনীতির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জে সিরাজুদ্দিন খান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে একটি বেসরকারি ব্যাংকের কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মহন্ত, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ উপস্থিত ছিলেন। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাকওয়াত হোসেন বলেছেন, খাগড়াছড়িতে রামগড় স্থলবন্দর নির্মাণে বিশ্বব্যাংক, ভারত এবং বাংলাদেশের যৌথ বিনিয়োগ রয়েছে। এ পোর্ট থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন হবে। উপদেষ্টা বলেন, ভারত ও চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাবরুম হয়ে ভারতের 7 সিস্টারে পণ্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এ বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এ পোর্ট থেকে ভারতের থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টি ও কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে। রামগড় স্থলবন্দর কবে চালু হবে এবং এর পরবর্তী কার্যক্রম কি হবে তা বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তিস্তা নদীর পানি ভারত কর্তৃক একতরফাভাবে প্রত্যাহারের বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবি জানিয়েছেন একটি সংগঠন। দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং তিস্তার পানি বন্টন চুক্তি তোয়াক্কা না করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় বাংলাদেশের জীববৈচিত্র্য ধ্বংস ও নদী মরে যেতে শুরু করেছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান এবং সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল ও বিজন কুমার রায় সহ দুদকের একটি টিম বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে প্রায় 3 ঘণ্টা অবস্থান করেন তারা। বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়মের বিষয় তদন্ত করছে দুদক। সাভারে অবৈধ গ্যাস সংযোগের সন্ধানে বাড়ি বাড়ি অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে শুরু হয় এই অভিযান। এ সময় সাভার পৌরসভা সহ বিভিন্ন এলাকায় অবৈধ আবাসিক এবং বাণিজ্যিক গ্যাস সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখে সংস্থাটি। দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, রাষ্ট্রায়ত্ত সম্পদ গ্যাস চুরি ঠেকাতে মাঠ পর্যায়ে অনুসন্ধানে নেমেছে দুদক। এক বাস চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুষ্টিয়া পরিবহন শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে কুষ্টিয়া থেকে রাজবাড়ী দৌলতদিয়া রুটে কোনো বাস চলাচল করেনি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কুষ্টিয়া বাস মিনিবাস মালিকের গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম বলেন, গতকাল রাজবাড়ীতে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া একটি বাসের চালক ও সুপারভাইজারকে মারপিট করে শ্রমিকরা। গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ বলেছেন, সাংবিধানিকভাবে প্রত্যেকটি নাগরিকের আইনি সেবা পাওয়ার অধিকার আছে। সকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি বার ভবন অডিটোরিয়ামে জেলা জজ আদালতে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে আইনজীবীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নেত্রকোনায় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। দুপুরে জেলা যুবদল নেতা ওবায়দুল্লাহ তৌহিদ তানভীর করিমের উদ্যোগে শহরে বারোহাট্টা রোড এলাকায় 2 শতাধিক শীতার্ত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর ও গাজীপুরে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপি। সকালে সিরাজগঞ্জ শহরে একটি স্কুল মাঠে 1000 শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান রানা ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। একই সময় কাজীপুর উপজেলা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক স্বপনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, তাই এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। বিকেলে ইইউ রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি ক্ষমতায় গেলে ইউরোপীয় ইউনিয়নের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, অগণতান্ত্রিক সরকার ব্যবস্থায় দেশ বেশি দিন চলতে পারে না, তাই এবছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। মূলত নির্বাচনের রোডম্যাপ এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। এছাড়া দেশের অর্থনীতি ও সংস্কার বিষয়েও তারা বিএনপির ভাবনা জানতে চেয়েছেন বলে জানান দলটির স্থায়ী কমিটির এই নেতা। সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে। যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। আগামী দিনে অর্থনীতিকে এই যে গর্তের থেকে বের করে তুলে আনার জন্য যে প্রোগ্রাম বিএনপি ইতিমধ্যে নিয়েছে এবং এই সরকারের সময় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমরা সমর্থন করব। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিনিয়োগকারীদের পাশে থাকার কথাও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আগামী দিনে আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনকে সরকার এই যাবৎকালে সেরা নির্বাচন করার পরিকল্পনা করছে, যাতে গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারান্ড গুলব্র্যান্ডসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পাশাপাশি এশিয়া জুড়ে নরওয়ের পণ্য বিপণনের জন্য বাংলাদেশ হাব হিসেবে গড়ে তুলতে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের তরুণ জনশক্তিকে কাজে লাগিয়ে এখানে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রদূত নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরের একটি চিঠি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি শক্তিশালী সমর্থন ব্যক্ত করা হয়েছে। জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে কখনোই সম্ভব নয় উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, কমিশনের সামগ্রিক ফোকাস এখন জাতীয় নির্বাচনের দিকে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে কমিশনারদের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিল করতে সরকারকে নির্বাচন কমিশন চিঠি দিবে বলেও জানান তিনি। এছাড়া তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশনের অধীন থেকে অন্য মন্ত্রণালয়ে যাওয়া সাংঘর্ষিক হবে। সেই সাথে নির্বাচন কমিশন এখন জাতীয় নির্বাচনের দিকে এগুচ্ছে বলেও জানান তিনি। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। জাতীয় নির্বাচন যখনই চূড়ান্তভাবে একটা কনসেনসাসে পৌঁছায়, একটা ডেট যখন হয়ে যায়, তার আগে জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এ ধরনের অপরাপর যাবতীয় ফোকাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সো এই সব কিছু বিবেচনা করে কতটুকু করা যাবে কি না, করলে কখন করা যাবে, লেট দ্য গভর্নমেন্ট ডিসাইড। সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। জালিয়াতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই ঘটনায় সহযোগিতার দায়ে গণপূর্ত এবং রাজুকের 14 জন কর্মকর্তাকেও আসামি করেছে প্রতিষ্ঠানটি। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো দুর্নীতি মামলায় ফাঁসলেন স্বৈরাচার শেখ হাসিনা। রাজুকের পূর্বাচল প্রকল্পের ২৮ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ১৭ নম্বর প্লট নিচকন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দিতে সহযোগিতা করায় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা করা হয়। একই মামলায় আসামি করা হয় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় দুদক মহাপরিচালক। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তাঁর মাতা জনাব শেখ হাসিনা তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ প্রদান, দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নথিতে দেখা যায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও প্লট জালিয়াতির কাজে সহযোগিতা করায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের ১৪ জন কর্মকর্তাকেও আসামি করেছে দুদক, যেখানে আরও রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়ার মতো প্রভাবশালী আমলারা। মামলা রুজু হয়েছে। এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। আসামিদের এরই মধ্যে দুদকে তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সাথে তদন্তের প্রয়োজনে পলাতক আসামিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সংস্থাটি। এছাড়া শেখ হাসিনা ও তার পরিবারের আরও ৫টি রাজুক প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদাবাজিকে কেন্দ্র করেই রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী নেতাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। এদিকে সীমান্ত সম্ভার মার্কেটের স্বর্ণের দোকানে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তামজিদ সুমনের রিপোর্ট। শুক্রবার রাতের ঘটনার সিসি ফুটেজ এটি। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান মার্কেটের সামনে এভাবেই 2 কম্পিউটার ব্যবসায়ীকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় 7-8 জন দুর্বৃত্ত। এতে জখম হন এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির সভাপতি ওয়াহিদুল হাসান দীপু ও যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক। ঘটনার পর পুলিশের ধারণা ছিল সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা হতে পারে। তবে 2 জনকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। 2 জনকে অলরেডি গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন হচ্ছে এজাহারভুক্ত আসামি, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এখন আমরা আসলে সব কিছুই তো তদন্তর বিষয়, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমাদের নিরাপত্তাটা কোথায়? সন্ত্রাসী চাঁদাবাজির কাছে আমরা জিম্মি থাকবো? তারা হচ্ছে ওরাই যারা হচ্ছে ব্যবসায়ীদেরকে সুন্দরভাবে ব্যবসা করতে যায় না, চাঁদা দাবি করে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়। এই ঘটনার পর রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্টের পর কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন মাফিয়া গ্রুপ, স্থানীয় বিভিন্ন চাঁদাবাজ গ্রুপের ইনভলভমেন্ট আছে। আগের যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্তভাবে যেন চলতে পারে, একটা সুন্দর প্র্যাকটিস যেন গড়ে ওঠে। এদিকে ধানমন্ডি সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 50 ভরি স্বর্ণালংকার উদ্ধার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায়, শোরুমের শাটার কেটে মাত্র 8 মিনিটের মধ্যে স্বর্ণ নিয়ে পালায় চোরচক্র। ওই দলের একজন চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত শাটারের তালা কাটে। তৃতীয় ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালংকার বের করে একটি ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে যায়। একজনের বিরুদ্ধে 13টি মামলা, আরেকজনের বিরুদ্ধে 9টি মামলা আছে। অর্থাৎ এরা বিভিন্ন স্থানে সোনার দোকান চুরি এবং মোবাইলের দোকান চুরির ঘটনায় ইতোপূর্বে জেলে গিয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন পণ্য এবং সেবায় ভ্যাট আরোপের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় তেমন একটা প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। অবশ্যই আমরা বলছি না যে কিছু ইম্প্যাক্ট হবে না, বাট আমরা মনে করছি সেটা খুবই মিনিমাম হবে।
আমরা মনে করি না যে এটা খুব ম্যাসিভ ইম্প্যাক্ট হবে। অজনপ্রিয় হওয়ার তো আমি কোনো কোশ্চেনই দেখছি না। অজনপ্রিয় বরঞ্চ সরকার বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে। ফিনান্সিয়াল হেলথ দেশের ভালো হয়, সেটা বরঞ্চ ইনফ্লেশনকে কমিয়ে আনে। রাজধানী ঢাকার বায়ু দূষণ বন্ধে 1 সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে সকালে প্রেস ক্লাবে এক সেমিনারে বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে তা রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। মেজবাহ হাসানের রিপোর্ট। জীবিকার সন্ধানে যে শহরে পাড়ি জমায় মানুষ, সেই তিলোত্তমা ঢাকার বাতাসে কেবলই বিষ, বাড়ছে মৃত্যুর ঝুঁকি। বায়ু দূষণে ঢাকা যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মহানগরী, তা বারবার উঠে এসেছে আইকিউআরের বিশ্বমান ইন্ডেক্সে। রোববারও বিশ্বের দূষিত শহরের মধ্যে চতুর্থ অবস্থানে উঠে আসে ঢাকা। এমন বাস্তবতায় বায়ু দূষণের অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে হাইকোর্ট। আদেশ দেন আগামী 7 দিনের মধ্যে দূষণ রোধে 9 দফা নির্দেশনা বাস্তবায়নের। আদালত আদেশ দিয়েছেন যে ঢাকার বায়ু দূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে 7 দিনের মধ্যে, এবং ইতিপূর্বে 23/1/2020 তারিখে 9 দফার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই 9 দফার নির্দেশনাও বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। তবে পরিবেশ উপদেষ্টা বলছেন, চাইলেই দূষণ রোধ করা সম্ভব নয়। 2 সিটিতে মেয়র না থাকাও বড় সমস্যা। বায়ু দূষণ আমি আগেও বলেছি, এখনো বলছি, 1 বছরে আপনি কিছু করতে পারবেন না, কেউ পারেনি, কিন্তু মানুষের দুর্ভোগটা তো কমিয়ে রাখা যায়। দুর্ভোগ কমানোর একটা বড় উপায় হচ্ছে ধুলা দূষণ কমানো। এইসব আইল্যান্ডগুলো অনাবৃত থাকে, একটা গাছ 2 হাত পরে আরেকটা গাছ, পুরো মাটিগুলো যদি ঢেকে দেওয়া যায়, ধুলার প্রকোপটা আমরা কমাতে পারব। যানবাহনের কালো ধোঁয়া বন্ধে, ফিটনেসহীন গাড়ি নিষিদ্ধ সহ হাইকোর্টের 9 দফা বাস্তবায়নে সবাইকে সহায়তার অনুরোধ জানানো হয় সরকারের পক্ষ থেকে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের প্রায় 8 কোটি শ্রমিকের 85%ই তাদের কর্মক্ষেত্রে কোনো আইনি সুরক্ষা পান না। এমনকি কোটি কোটি শ্রমিকের জন্য কোনো সঠিক মজুরি কাঠামোও নেই। সকালে সিপিডি কার্যালয়ে সংস্থাটির আলোচনায় এসব তথ্য জানালেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, বঞ্চিত এসব শ্রমিকের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। আলোচনায় সিপিডি জানায়, দেশের শিল্প খাতে ঘোষিত নিম্নতম মজুরি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না।